আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক কানেক্টরস নিয়ে আলোচনা করব। কিভাবে কানেক্টরস সহজ থেকে সহজতর ভাবে করা যায় এবং কিভাবে এতে ফুল মার্ক নিশ্চিত করা যায় তাই আজ আমরা শিখব। বইয়ের মধ্যে আমরা যখনই পড়ি তখন আমরা দেখি যে অহরহ রুলস দেওয়া আছে, কিন্তু আসলে এতগুলো রুলস পড়া লাগে না। আসলে 12, 13টা, 14টা রুলসে আসলে পুরো কানেক্টর শেষ করে ফেলা সম্ভব এবং ফুল মার্কস পাওয়া সম্ভব। তো আজ আমরা সেই সকল গুরুত্বপূর্ণ সূত্র বা রুলস গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো দেখি যে প্রথমে কানেক্টরস এর যে সূত্রটা দিয়েছি, যে ব্যক্তিবাচক নাউন প্লাস ড্যাশ প্লাস ভার্ব। আমরা জানি যে কানেক্টরস এ মূলত গ্যাপ দেওয়া থাকে এবং গ্যাপে আমাদের কিছু ওয়ার্ড বসাতে হয়, ওগুলোর মূলত হচ্ছে কানেক্টরস। তো দেখি যে ব্যক্তিবাচক নাউন প্লাস ড্যাশ প্লাস ভার্ব যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কানেক্টরস হিসেবে কি ব্যবহার করব? আমরা এখানে কানেক্টরস হিসেবে ব্যবহার করব হু। বুঝতে পারলাম যে শিক্ষার্থীবৃন্দ, যে ব্যক্তিবাচক নাউন প্লাস হু প্লাস ভার্ব, ব্যক্তিবাচক নাউন প্লাস হু প্লাস ভার্ব। অথবা আরেকভাবে মনে রাখা যায় যে কোথাও ধরো গ্যাপ আছে এবং তারপরে ভার্ব আছে, তো আমরা স্বাভাবিকভাবে গ্যাপের আগে কি ওয়ার্ড আছে সেটা আমরা দেখবো। যদি সেটা ব্যক্তিবাচক নাউন হয় সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করব। তারপরে আসি বস্তুবাচক নাউনের ক্ষেত্রে। যদি বস্তুবাচক নাউন হয় তখন আমরা কি ব্যবহার করবো? ব্যক্তিবাচক নাউন হলে তো হু ব্যবহার করব, আমরা সেটা বুঝতে পারলাম। যদি বস্তুবাচক নাউন হয় সেই ক্ষেত্রে আমরা এখানে হুইচ ব্যবহার করব। WHICH, হুইচ। যদি ব্যক্তিবাচক নাউন হয় তাহলে আমরা হু, তারপরে ভার্ব থাকবে। আর যদি বস্তুবাচক নাউন হয় তারপরে আমরা যদি গ্যাপ পাই এবং তারপর যদি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে ধরো সময় দেওয়া আছে, সময়। যদি সময় দেওয়া থাকে সেক্ষেত্রে সময় এবং তারপরে গ্যাপ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। কানেক্টরস এর জন্য এখানে ফাঁকা জায়গা রাখা থাকবে এবং এখানে কানেক্টরস বসাতে হবে এবং তারপরে যদি থাকে প্লাস সাবজেক্ট, সেই ক্ষেত্রে সময় থাকলে আমরা ব্যবহার করব হোয়েন। সময় থাকলে আমরা ব্যবহার করব হোয়েন। বুঝতে পারলাম? এবং ধরো যে স্থানবাচক নাউন আছে, স্থানবাচক নাউন, তারপরে কানেক্টরস এর জন্য জায়গা ফাঁকা আছে এবং তারপরে সাবজেক্ট আছে। তো সেক্ষেত্রে স্থানবাচক থাকলে আমরা এখানে ব্যবহার করব হোয়ার। হোয়ার, হোয়ার আমরা ব্যবহার করলাম। এরপরে আমরা দেখি যে ধরো ভার্ব আছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর আগেই কি ভার্ব আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা ভার্বের পরে হোয়াট ব্যবহার করব। বুঝতে পেরেছি? আমরা এখানে কি ব্যবহার করব? হোয়াট ব্যবহার করব। তো ব্যক্তিবাচক নাউন প্লাস ড্যাশ প্লাস যদি ভার্ব থাকে হু হবে, বস্তুবাচক নাউন প্লাস ড্যাশ প্লাস যদি ভার্ব থাকে সেক্ষেত্রে হুইচ হবে। এবং সময় যদি থাকে এবং তারপরে যদি গ্যাপ থাকে এবং তারপরে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করবো। স্থানবাচক নাউন যদি থাকে তারপরে গ্যাপ আছে তারপরে যদি সাবজেক্ট থাকে তাহলে তার আগে আমরা হোয়ার ব্যবহার করব। এবং যদি ভার্ব থাকে, যে গ্যাপের শুরুতেই ভার্ব আছে, সেক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করব। বুঝতে পেরেছি? এই জায়গায় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ব্যক্তিবাচক নাউন এবং বস্তুবাচক নাউনের ক্ষেত্রে গ্যাপের পরে কিন্তু ভার্ব বসবে, গ্যাপের পরে ভার্ব থাকবে, কিন্তু সময়ে কিংবা স্থানবাচক নাউনের পরে কিন্তু এখানে সাবজেক্ট থাকবে। এই যে সাবজেক্ট আছে, এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে যে ব্যক্তিবাচক এবং বস্তুবাচকের পরে হচ্ছে ভার্ব থাকে আর সময়বাচক এবং স্থানবাচকের পরে সাবজেক্ট থাকে। ব্যক্তিবাচক বা বস্তুবাচকের পরে ভার্ব থাকবে এবং সময়বাচক বা স্থানবাচকের পরে কি থাকবে? সাবজেক্ট থাকবে। এবং অবশ্যই তার আগে
গ্যাপ দেওয়া থাকবে, সেখানে আমরা কানেক্ট ক্লজ গুলো বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটি উদাহরণ যদি আমি দেই, এই পাঁচটা নিয়ম একই, এর জন্য এখানে একটি মাত্র উদাহরণই দিয়েছি। এই একটি মাত্র উদাহরণে তোমরা পুরো কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে যে আই নো আ বয়, আমি একজন বালককে চিনি। আই নো আ বয় ড্যাশ, অর্থাৎ এখানে আমাকে কানেক্ট ক্লজ বসাতে হবে ড্যাশ। তারপরে কি আছে ইজ, আমরা জানি কি ইজ কি, ইজ কিন্তু অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ বয় ব্যক্তিবাচক নাউন, এই যে ব্যক্তিবাচক নাউন, তারপরে ড্যাশ বা গ্যাপ, এখানে আমরা কানেক্ট ক্লজ ব্যবহার করব, এবং তারপরে যে ইজ আছে, ইজ এখানে একটি ভার্ব, এবং তারপর হচ্ছে অনেস্ট। আচ্ছা যাই হোক, তো আই নো আ বয়, তো এখানে কি হবে তোমরা বলো। এখানে কিন্তু আমরা যে হু ব্যবহার করব, আই নো আ বয় হু ইজ অনেস্ট, আই নো আ বয় হু ইজ অনেস্ট। এভাবেই বাকি যে চারটা আছে এই চারটাও এভাবেই ব্যবহার হবে। আমরা যখন প্র্যাকটিস করব তখন তোমরা বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসি যে কোন বিষয় সম্পর্কে যদি একাধিক বর্ণনা থাকে, কোন বিষয় সম্পর্কে যদি একাধিক বর্ণনা থাকে, সেক্ষেত্রে সেখানে আমরা ব্যবহার করব ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এবং সর্বশেষে ধরো যে এট লিস্ট, এট লাস্ট ব্যবহার করা যায়, এট লাস্ট, সব শেষে। মানে ধরো চারটা পাঁচটা কথা বলা আছে, যে একটা বিষয় নিয়ে চারটা পাঁচটা লাইন বলা আছে, তো সেই ক্ষেত্রে যেটা লাস্টের যে বিষয়টা ওটার আগে আমরা এট লাস্ট ব্যবহার করতে পারবো। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এট লাস্ট, এই বিষয়গুলো যদি আমরা ব্যবহার না করি, এর বিকল্প হিসেবে আমাদের ব্যবহার করতে হবে এট ফার্স্ট, বিসাইডস, এগেইন, ইন অ্যাডিশন, এন্ড, এবং এখানেও সর্বশেষে কি এট লাস্ট ব্যবহার করা যেতে পারে। বলে এট লাস্ট ব্যবহার করাটাই বেশি যুক্তিযুক্ত এবং সুন্দর শোনা যায়। যেমন ধরো এখানে একটি উদাহরণ দিয়েছি, কিডস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছেরা আমাদের সবচেয়ে কাছের বন্ধু। তারপরে দেখো যে পরের একটা, দুইটা, এই দুইটা লাইনই কিন্তু হচ্ছে কি গাছ সম্পর্কে আমরা বর্ণনা করেছি, একটি বিষয় সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। কিডস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারপর আমরা দিতে পারি ফার্স্টলি, প্রথমত, দে গিভ আস অক্সিজেন, প্রথমত তারা আমাদেরকে অক্সিজেন দেয়। দে প্রোভাইড আস ফুড, এখানেও ধরো একটা গ্যাপ যদি থাকতো, যে দের আগে ধরো একটা গ্যাপ আছে, সেক্ষেত্রে আমরা এখানে সেকেন্ডলি ব্যবহার করতাম। সেকেন্ডলি, দে প্রোভাইড আস ফুড এন্ড উড। থার্ডলি, দে প্রোটেক্ট আস ফ্রম ফ্লাড, তবে এখানে যেহেতু এটা লাস্টের বর্ণনা একদম, তো লাস্টের বর্ণনার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এট লাস্ট ব্যবহার করা, এট লাস্ট। বুঝতে পেরেছো? কারণ এট লাস্ট ব্যবহার করলে কথাটা শুনতে আরো বেশি প্রাণবন্ত শোনা যায়। তো বুঝতে পারলাম যে কোনো বিষয় সম্পর্কে যদি একাধিক বর্ণনা থাকে, সেক্ষেত্রে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো আমরা ব্যবহার করব, এবং সর্বশেষে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি যে এট লাস্ট ব্যবহার করব। আর এখানে যদি ফার্স্টলি, সেকেন্ডলি ব্যবহার না করতাম, তাহলে সেক্ষেত্রে কি করতাম, যে প্রথমটাতে ধরো বসাইতাম এট ফার্স্ট, তারপর বসাইতাম বিসাইডস, এবং লাস্টেরটাতে বসাইতাম এট লাস্ট। আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। তারপরেরটাতে যদি আসি, যে বিপরীত মুখী বোঝালে, কোন একটি সেন্টেন্স দিয়ে যদি বিপরীতার্থক বোঝায়, যে বিপরীত বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বাট, দো, অলদো, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে হয়। বিপরীতমুখী বোঝালে কি করতে হয়, বিপরীতমুখী বোঝালে বাট, দো, অলদো, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি ব্যবহার করা হয়। তো এখানে আমরা একটি উদাহরণ দিচ্ছি, গিভ আস অক্সিজেন, গাছেরা আমাদের অক্সিজেন দেয়। ড্যাশ, উই কাট ট্রিজ এট র্যান্ডম,
ড্যাশ উই কাট ট্রিজ এট র্যান্ডম, আমরা নির্বিচারে গাছ কাটি। এখানে আমরা কি ব্যবহার করবো, এখানে বিপরীতার্থক বোঝাচ্ছে যে গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমরা গাছ কেটে ফেলি। যেহেতু বিপরীত মুখী বোঝাচ্ছে তাই এখানে আমরা বাট ব্যবহার করব। বাট উই কাট ট্রিজ এট র্যান্ডম, ট্রিজ গিভস আস অক্সিজেন, গাছেরা আমাদের অক্সিজেন দেয়, বাট উই কাট ট্রিজ এট র্যান্ডম, কিন্তু আমরা গাছ নির্বিচারে কেটে ফেলছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে দো, অলদো, অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, এগুলো আমরা কোথায় বসাবো? এটাতে এখন আসতেছি যে ধরো ট্রিজ গিভ আস অক্সিজেন, এতটুকু আছে, উই কাট ট্রিজ এট র্যান্ডম, উই কাট ট্রিজ এট র্যান্ডম, আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি। ধরো এখানে বাট নাই এবং এখানে একটি ধরো কোমা দেওয়া, কোমা দেওয়া, এবং এই ট্রিজ যে আছে এই ট্রিজের আগে ধরো যে এখানে আমাদের গ্যাপটা দেওয়া, এখানে আমাদেরকে এখন কানেক্টরস বসাতে হবে। দো এবং অলদো এই দুটো বাংলা শব্দ হচ্ছে যে যদিও। আমরা এখন দেখি ট্রিজ গিভ আস অক্সিজেন, গাছেরা আমাদের অক্সিজেন দেয়, উই কাট ট্রিজ এট র্যান্ডম, আমরা গাছ নির্বিচারে কেটে ফেলছি। এখন এখানে ধরো আমরা দিলাম দো বা অলদো, দো বা অলদো। আগে যদি গ্যাপ দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতাম দো এবং অলদো, দো অলদো ট্রিজ গিভ আস অক্সিজেন উই কাট ট্রিজ এট র্যান্ডম, অর্থাৎ যদিও গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে কিন্তু আমরা নির্বিচারে গাছ হত্যা করছি। তো এই গেল দো এবং অলদো এর ব্যবহার। বুঝতে পারলাম যে কখন বাট ব্যবহার হবে এবং কখন দো এবং অলদো ব্যবহার হবে, এই জিনিসটা আমরা বুঝেছি। এখন আসি যে অন দা আদার হ্যান্ড কিংবা অন দা কন্ট্রারি, এই দুটো আমরা কোথায় ব্যবহার করব? অন দা আদার হ্যান্ড এবং অন দা কন্ট্রারি এই দুটো শব্দের মানে হচ্ছে অন্যদিকে। ধরো এখানে প্লিজ গিভ আস অক্সিজেন, তারপরে ফুল স্টপ দেওয়া, ফুল স্টপ দেওয়া, এবং তারপরে আমাদের কানেক্টর বসানোর জন্য জায়গা রাখা হয়েছে অর্থাৎ গ্যাপ দেওয়া হয়েছে। প্লিজ গিভ আস অক্সিজেন একটি সেন্টেন্স সম্পন্ন হলো এবং তারপরে গ্যাপ দেওয়া এবং উই কাট ট্রিজ এট র্যান্ডম, আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি। এক্ষেত্রে যদি এখানে ফুল স্টপ দেওয়া থাকে তাহলে আমরা এখানে অন দা আদার হ্যান্ড শব্দটি ব্যবহার করব, অন দা আদার হ্যান্ড শব্দটি ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ যদি বিপরীতমুখী বোঝায় এবং দুটোর মাঝে যদি সংযোগ স্থল হিসেবে কোনো কানেক্টর আমরা ব্যবহার করি সেক্ষেত্রে বাট ব্যবহার করব। আর যদি বিপরীতার্থক বোঝায় এবং সেন্টেন্সের শুরুতে যদি কানেক্টর বসানোর জায়গা রাখা হয় সেক্ষেত্রে আমরা দো এবং অলদো ব্যবহার করব। আর যদি দুটি বিপরীতমুখী সেন্টেন্স আলাদা আলাদা সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা দ্বিতীয়টির পূর্বে অন দা আদার হ্যান্ড কিংবা অন দা কন্ট্রারি এই শব্দটি আমরা ব্যবহার করব। এই গেল আমাদের 7 নাম্বার রুলস। 8 নাম্বার রুলসে আমরা চলে আসি। এখানে কি বলেছে, এখানে বলা হয়েছে যে শর্ত বোঝালে ইফ অথবা আনলেস ব্যবহার হবে, শর্ত বোঝালে ইফ অথবা আনলেস ব্যবহার হবে। এখন আমরা দেখি যে দেখবো যে কখন ইফ বসাবো আর কখন আনলেস বসাবো। এখানে আমরা দেখি উই রিড মোর, উই রিড মোর আমরা বেশি পড়ি, উই উইল মেক আ গুড রেজাল্ট, উই উইল মেক আ গুড রেজাল্ট, এখানে কিন্তু একটা শর্ত বোঝাচ্ছে যে ইফ যদি আমরা বেশি পড়ি আমরা ভালো রেজাল্ট তৈরি করতে পারবো কিংবা ভালো রেজাল্ট করব, যদি আমরা বেশি পড়ি তাহলে আমরা ভালো রেজাল্ট করব। বোঝা গেল? তো দ্বিতীয়টার ক্ষেত্রেও কি ইফ বসাবো? না, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা ইফ বসাবো না। দ্বিতীয় সেন্টেন্সটা আমরা একটু পড়ে দেখি, উই রিড মোর উই উইল ফেল ইন এক্সাম। তো এখানে যদি আমরা ইফ ব্যবহার করি তাহলে কি হয়, যদি আমরা বেশি পড়ি তাহলে আমরা এক্সামে ফেল করব। তো এটা কি কখনো সম্ভব? বেশি পড়লে কি কেউ কখনো এক্সামে ফেল করবে? তো আমরা তখনই ইফ বসাবো যদি দেখি যে শর্তটা পূরণ হলে, যদি ফলাফলটা সঠিক হয়,
শর্তটা পূরণ হলে যদি ফলাফলটা সঠিক হয় সেক্ষেত্রে আমরা ইফ বসাবো। যেমন ইফ উই রিড মোর, যদি আমরা বেশি পড়ি উই উইল মেক আ গুড রেজাল্ট, আমরা ভালো রেজাল্ট করবো। ঠিক আছে, শর্ত পূরণ করলে ফলাফলটা কিন্তু ঠিক আছে, কিংবা ফলাফলটা প্রাসঙ্গিক, যে হ্যাঁ যদি আমরা বেশি পড়ি তাহলে আমরা ভালো রেজাল্ট করব। কিন্তু এখানে যদি বলি যে যদি আমরা বেশি পড়ি তাহলে আমরা এক্সামে ফেল করব, এটা তো উত্তরটা প্রাসঙ্গিক না, কিংবা এটা সঠিক ফলাফল নয়। এরকম হলে সেক্ষেত্রে আমরা আনলেস ব্যবহার করব। আনলেস আমরা খারাপ রেজাল্ট করব যদি না আমরা বেশি না পড়ি, বেশি না পড়লে আমরা খারাপ রেজাল্ট করব। আশা করি তোমরা ইফ এবং আনলেস এর ব্যবহারটা বুঝতে পেরেছো। এরপরে আসে যে কারণ বোঝালে, বিকজ, অ্যাজ, সিন্স, এই শব্দগুলো আমরা ব্যবহার করি, যে কারণ বোঝাচ্ছে যে হ্যাঁ এটার কারণে এটা হয়েছে, এই কাজটা হয়েছে কারণ এইটা। যেমন আমরা এক্সাম্পল দেখি, দ্য টেম্পারেচার ইজ রাইজিং, দ্য টেম্পারেচার ইজ রাইজিং, অর্থাৎ টেম্পারেচার বা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ড্যাশ উই কাট ট্রিজ, কারণ আমরা গাছ কাটছি। বিকজ, অ্যাজ, সিন্স, এখানে আমরা বিকজ, অ্যাজ, সিন্স এই তিনটা থেকে আমাদের যেটা মন চায় আমরা সেটাই ব্যবহার করতে পারবো। বিকজ, অ্যাজ, সিন্স এই তিনটারই মূলত কারণই বোঝায়, কারণ বোঝানোর জন্য এই তিনটা আমরা ব্যবহার করে থাকি। তবে বিকজটা বেশিরভাগ ব্যবহার হয়, অ্যাজ এবং সিন্স একটু কম ব্যবহার হয়। বুঝতে পারছি? কিন্তু তাই বলে এখানে যদি তোমরা অ্যাজ বা সিন্স ব্যবহার করো সেটা কিন্তু ভুল হবে না, যার যেটা মন চায় সে সেটাই ব্যবহার করতে পারে। দ্য টেম্পারেচার ইজ রাইজিং বিকজ উই কাট ট্রিজ, দ্য টেম্পারেচার ইজ রাইজিং অ্যাজ সিন্স উই কাট ট্রিজ। বোঝাতে পেরেছি? তারপরে আসলো যে ফলাফল বোঝালে, যদি ফলাফল বোঝায়, কোনো কিছু যদি ফলাফল বোঝায় সেক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট ব্যবহার হয়, অ্যাজ এ রেজাল্ট ব্যবহার হয়। যেমন কি উই কাট ট্রিজ, আমরা গাছ কাটছি, ড্যাশ টেম্পারেচার ইজ রাইজিং, অ্যাজ এ রেজাল্ট ফলে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। আমরা গাছ কাটছি, ফলাফল বোঝালে, এখানে কিন্তু ফলাফল বোঝাচ্ছে যে উই কাট ট্রিজ, আমরা গাছ কাটছি, এর ফলে কি হচ্ছে, টেম্পারেচার ইজ রাইজিং, টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। উই কাট ট্রিজ অ্যাজ এ রেজাল্ট টেম্পারেচার ইজ রাইজিং। আশা করি এই 9টা রুলস তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরো যে বাকি আছে 3-4টা রুলস সেটা নিয়ে আলোচনা করবো, এরপর আমরা একটি বোর্ড প্রশ্ন সমাধান। এতক্ষণ আমরা কানেক্টরস এর রুলস গুলো নিয়ে আলোচনা করেছি, এখন আমরা একটি কানেক্টরস এর বোর্ড প্রশ্ন সমাধান করার মাধ্যমে সেই রুলস গুলো প্রয়োগ করার চেষ্টা করব। তো এখানে আমরা যে কানেক্টরস এর প্রশ্নটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের একটি প্রশ্ন। তো এখন আমরা এটা সমাধানের চেষ্টা করব। তো কানেক্টরস করার জন্য আমাদের প্রথমত যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কানেক্টরস সঠিক উত্তর করার জন্য আমাদেরকে অবশ্যই পুরো প্যাসেজটি বাংলা অর্থ সহকারে পড়তে হবে। বাংলা অর্থ সহকারে যদি প্যাসেজটি পড়া না হয় কিংবা বাংলা অর্থ সহকারে যদি প্যাসেজটি আমরা বুঝতে না পারি সেক্ষেত্রে কিন্তু কানেক্টরস আমরা সঠিক বা যথাযথভাবে উত্তর করতে সক্ষম হব না। তো দেখা যাক যে এখানে কি ব্যবহার করা যায়। প্রথমত এখানে যে প্যাসেজটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে টিচিং বা শিক্ষকতা নিয়ে। তো আমরা দেখি যে এখানে কি আছে, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, বাংলা অর্থ সহ আমরা পুরোটা পড়বো। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষকতা একটি মহৎ গুণ। ড্যাশ বি আর টিচার, ওয়ান মাস্ট পসেস সাম নোবেল কোয়ালিটিস টু, একজন টিচার হওয়ার জন্য একজন মানুষকে অবশ্যই কিছু গুণাবলী আর অধিকারী হতে হবে। একজন টিচার হওয়ার জন্য, টু বি আ টিচার, ইন, এখানে আমরা কি ব্যবহার করতে পারি, এখানে আমরা ব্যবহার করতে পারি ইন অর্ডার টু। একজন টিচার হতে গেলে কিংবা একজন টিচার হওয়ার জন্য একজনকে মানুষকে অবশ্যই কিছু নোবেল গুণাবলীর অধিকারী হতে হবে। তারপরে আমরা রুলসে পড়েছিলাম যে যখন কোনো কিছু নিয়ে কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তখন সেখানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই কথাগুলো আমরা ব্যবহার করব। তো এখন এখানে যেটা দেওয়া আছে যে একজন মানুষকে শিক্ষক হতে গেলে কিছু গুণাবলীর অধিকারী হতে হবে। এখন সেই গুণগুলো কি কি, সেই গুণগুলো কি কি, এগুলোর জন্য আমরা এখানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই কথাগুলো ব্যবহার করব। তো এখানে কি বলা হয়েছে যে ড্যাশ হি শুড বি স্টুডেন্ট, ড্যাশ হি শুড বি এ স্টুডেন্ট, একজন মানুষকে শিক্ষক হতে হলে তাকে কিছু গুণের অধিকারী হতে হয় এবং প্রথম গুণটি হচ্ছে কি হি শুড বি স্টুডেন্ট। তো এখানে আমরা দিব যে ফার্স্টলি,
ফার্স্টলি হি শুড বি স্টুডেন্ট, প্রথমত তাকে একজন ছাত্র হতে হবে। প্রথমত কি, তাকে একজন ছাত্র হতে হবে। ফার্স্টলি হি শুড বি স্টুডেন্ট। তারপরে সি নাম্বারে আমরা যাই, যেখানে কি বলা হচ্ছে, ড্যাশ টিচিং ইজ রিলেটেড টু নলেজ, হি ক্যান নট অ্যাকোয়ার নলেজ ড্যাশ, হি ইজ এ স্টুডেন্ট। তো এখানে আমরা বলি যে টিচিং ইজ রিলেটেড টু নলেজ, শিক্ষকতা হচ্ছে কি জ্ঞানের সাথে জড়িত। হি ক্যান নট অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করতে পারবে না যদি না সে একজন স্টুডেন্ট হয়। তো এখানে আমরা সিন্স ব্যবহার করতে পারি। সিন্স এর বাংলা অর্থ কি? সিন্স এর বাংলা অর্থ হচ্ছে যেহেতু। সিন্স যেহেতু টিচিং ইজ রিলেটেড টু নলেজ, যেহেতু শিক্ষকতা জ্ঞানের সাথে সম্পৃক্ত, হি ক্যান নট অ্যাকোয়ার নলেজ আনলেস, যদি না হি ইজ আ স্টুডেন্ট। সিন্স টিচিং ইজ রিলেটেড টু নলেজ, যেহেতু শিক্ষকতা জ্ঞানের সাথে সম্পৃক্ত, হি ক্যান নট অ্যাকোয়ার নলেজ আনলেস হি ইজ স্টুডেন্ট, সে জ্ঞান অর্জন করতে পারে না যদি না সে একজন ছাত্র হয়। তারপরেরটা কি, যে ই নাম্বার, যে এ টিচার থিংস ড্যাশ হি নোজ এভরিথিং। এ টিচার থিংস, একজন শিক্ষক যদি মনে করে ড্যাশ হি নোজ এভরিথিং, সে সবকিছু জানে, হি ক্যান নট বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারবে না। তো এটা আমরা কি ব্যবহার করি, যে ইফ, আমরা এখানে ব্যবহার করতে পারি, যে ইফ যদি আর টিচার থিংস মনে করে দ্যাট, যে ইফ আর টিচার থিংস, যদি একজন টিচার মনে করে দ্যাট হি নোজ এভরিথিং, হি ক্যান নট বি আ গুড টিচার। এই ইফ এর সূত্রটিও কিন্তু আমরা পড়ে এসেছি, এবং দেখো যে এটার যে শর্তটা, এই শর্তটার সাথে কিন্তু এই ফলাফলটা প্রাসঙ্গিক, যে ইফ আর টিচার থিংস দ্যাট হি নোজ এভরিথিং, যদি একজন শিক্ষক মনে করে যে সে সবকিছু জানে, হি ক্যান নট বি এ গুড টিচার, সে ভালো শিক্ষক হতে পারবে না। যার কারণে এখানে আমরা ইফ ব্যবহার করেছি। যদি ফলাফলটা প্রাসঙ্গিক না হতো, সেক্ষেত্রে কিন্তু আমরা আনলেস ব্যবহার করতাম, যেটা আমরা এখানে ব্যবহার করেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। হি ক্যান নট বি এ গুড টিচার। তারপরে এই যে আমরা দিয়েছিলাম যে গুণগুলো, তারই একটি গুণ হচ্ছে এটা, যে থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ আ টিচার। তো এখানে আমরা ফার্স্টলি ব্যবহার করেছি, এখানে আমরা ব্যবহার করবো সেকেন্ডলি। দ্বিতীয়ত, থার্স্ট ফর নলেজ ইজ সেকেন্ড বেস্ট কোয়ালিটি। দ্বিতীয়ত, থার্স্ট জ্ঞানের তৃষ্ণা দ্বিতীয় শ্রেষ্ঠ গুণাবলী। তারপরে শেষে যেটা আছে, যে এ টিচার শুড বি আ সাইকোলজিস্ট, এ টিচার শুড বি আ সাইকোলজিস্ট, এটাও কিন্তু এই যে গুণাবলী, ফার্স্টলি সেকেন্ডলি, এবং আমরা বলেছিলাম যে যেটা লাস্টে থাকবে সেটার ক্ষেত্রে আমরা এট লাস্ট ব্যবহার করব। তো এটা যেহেতু প্যাসেজের একদম শেষের লাইন, তো আমরা এখানে এট লাস্ট ব্যবহার করব। আশা করি তোমরা কানেক্টরস এর ব্যবহারগুলো বুঝতে পেরেছো। কানেক্টরস ব্যবহার করার জন্য অবশ্যই আমাদেরকে বাংলা অর্থ জানতে হবে, এবং বাংলা অর্থ ব্যবহার করে যে শব্দগুলো প্রাসঙ্গিক মনে হবে সেগুলো ব্যবহার করব। আরেকবার আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে বিষয়টি আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি, যে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষকতা একটি মহৎ পেশা। ইন অর্ডার টু বি আ টিচার, একজন শিক্ষক হওয়ার জন্য অন মাস্ট পোসেস সাম নোবেল কোয়ালিটিস টু, একজনকে বেশ কিছু গুণের অধিকারী হতে হয়। ফার্স্টলি হি শুড বি এ স্টুডেন্ট, প্রথমত তাকে একজন ছাত্র হতে হয়। সিন্স টিচিং ইজ রিলেটেড টু নলেজ, যেহেতু শিক্ষকতা জ্ঞানের সাথে সম্পৃক্ত। হি ক্যান নট অ্যাকোয়ার নলেজ আনলেস হি ইজ এ স্টুডেন্ট, সে জ্ঞান অর্জন করতে পারবে না যদি না সে একজন ছাত্র হয়। ইফ আর টিচার থিংস দ্যাট হি নোজ এভরিথিং, যদি একজন শিক্ষক মনে করে যে সে সবকিছু জানে, হি ক্যান নট বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারবে না। তারপর সেকেন্ডলি, থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি, দ্বিতীয়ত জ্ঞানের প্রতি তৃষ্ণা দ্বিতীয় মহৎ গুণ। এবং এট লাস্ট, সব শেষে আর টিচার শুড বি সাইকোলজিস্ট, একজন শিক্ষককে কি হতে হবে, অবশ্যই তাকে মনস্তাত্ত্বিক হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের কানেক্টরস নিয়ে ক্লাস।
আমরা এখানে প্রথমে রুলস গুলো বোঝানোর চেষ্টা করেছি, পরবর্তীতে বোর্ড প্রশ্ন সমাধান করেছি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ক্লাসে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। দোয়া করবে আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা বাকি 4টি রুলস নিয়ে আলোচনা করব। প্রথমত 10 নাম্বার রুলসটি আমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি। এখানে কি বলা হয়েছে? সত্য ঘটনা বোঝালে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি বসবে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স দ্বারা কোনো ধরনের সত্য ঘটনা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে কানেক্টর হিসেবে আমরা ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি এই দুটোর একটি কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করব। অবশ্যই সেটা সত্য ঘটনা হতে হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখি, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। সময় কারো জন্য অপেক্ষা করে না। এটা কিন্তু একটি সত্য ঘটনা। যেহেতু এটি একটি সত্য ঘটনা, তাই আমরা এখানে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি দুটোই ব্যবহার করতে পারি। ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, যেটা আমাদের সুবিধা মনে হয় আমরা সেটা ব্যবহার করব। ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি দুটোই আমরা ব্যবহার করতে পারি এখানে। 2 নাম্বারটাতে যদি আমরা দেখি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাও কিন্তু একটি সত্য ঘটনাই বোঝাচ্ছে যে সততা একটি মহৎ গুণ কিংবা সততা সবচেয়ে ভালো গুণ। তো এখানেও আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করব ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কিংবা ইনফ্যাক্ট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বোঝা গেছে যে যখনই কানেক্টর হিসেবে আমাদেরকে সত্য কোনো ঘটনার কোনো সেন্টেন্সের ক্ষেত্রে যখনই আমাদেরকে কানেক্টর বসাতে বলবে, তখনই আমরা ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ব্যবহার করব। তারপরে আসি সো, দেয়ারফর এবং ডাজের ক্ষেত্রে। সো, দেয়ারফর, ডাজ এই তিনটি শব্দ দ্বারাই তাই বোঝানো হয় কিংবা তো বোঝানো হয়। তো এগুলো আমরা কখন ব্যবহার করবো? যে সো, দেয়ারফর, ডাজ। অবশ্যই একটা জিনিস আমাদেরকে মাথায় সেট করতে হবে যে যখনই গ্যাপের পরে আমরা এরকম পাবো যে সাবজেক্ট তারপর শুড, আমরা একটু মনে রাখার চেষ্টা করি যে সাবজেক্ট প্লাস শুড। যখনই আমরা এরকম কোন সেন্টেন্স পাবো যে যেখানে কানেক্টর বসাতে হবে এবং যেখানে সাবজেক্ট প্লাস এবং শুড এই দুটা জিনিস লেখা থাকে, সেখানে আমরা সো, দেয়ারফর বা ডাজ ব্যবহার করব। যেমন সো উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর এন্ড মোর। ধরো যে প্রথমে লেখা আছে যে ট্রিজ গিভস আস অক্সিজেন, সো উই শুড প্ল্যান্ট ট্রিজ, কিংবা দেয়ারফর উই শুড প্ল্যান্ট ট্রিজ, কিংবা ডাজ উই শুড প্ল্যান্ট ট্রিজ। তারপরে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে তাহলে আমরা সো বসালাম। সো এই যে বসাতে হবে এমন কোনো কথা নেই, দেয়ারফর, ডাজ এই দুটো শব্দ আমরা ব্যবহার করতে পারবো। তারপরে আসি যে উদাহরণ হিসেবে কি বসে। উদাহরণ হিসেবে বসে হচ্ছে ফর এক্সাম্পল। যদি কোনো সেন্টেন্স দ্বারা মানে বোঝানো হচ্ছে যে কোন একটা বিষয় সম্পর্কে উদাহরণ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ফর এক্সাম্পল হয়। যেমন এখানে দিব দে গিভ আস অক্সিজেন, তারা আমাদের অক্সিজেন দেয়। অবশ্যই এখানে গাছ সম্পর্কে বলা হচ্ছে। যে ধরো যে এরকম একটা সেন্টেন্স আমরা বললাম যে এই সেন্টেন্সটার আগে ধরো এরকম একটা সেন্টেন্স আছে যে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছেরা আমাদের সবচেয়ে ভালো বন্ধু বা কাছের বন্ধু। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দে গিভ আস অক্সিজেন। আমরা যখন বোর্ড প্রশ্ন সমাধান করব তখন আমরা বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে তো শুধুমাত্র একটা মাত্র সেন্টেন্স দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, এতে করে হয়তোবা তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো এভাবে ধরো আমরা একটু চিন্তা করি যে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছেরা আমাদের সবচেয়ে ভালো বন্ধু। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, তারা আমাদেরকে কি দেয়? অক্সিজেন প্রোভাইড করে। ফর এক্সাম্পল এখানে আমরা ব্যবহার করলাম। তারপরে যে সর্বশেষ যে রুলসটা সেটা হচ্ছে মনে হয় বোঝালে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসে। মনে হয় বোঝালে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসে। যেমন হি স্পিক্স, সে বলে, ড্যাশ হি ওয়ার এ লিডার, সে একজন নেতা ছিল। শি স্পিক্স অ্যাজ ইফ বা অ্যাজ দো, সে এমন সে কথা বলে যাতে মনে হয় কিংবা মনে হয় হি ওয়ার এ লিডার, সে একজন নেতা ছিল। মনে হয় বোঝালে কি হবে? অ্যাজ ইফ অ্যাজ দো হবে। হি স্পিক্স অ্যাজ ইফ মনে হয় হি ওয়ার আ লিডার, কিংবা হি স্পিক্স অ্যাজ দো
হি ওয়ার আ লিডার। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবা যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট। আরেকটা বিষয় হচ্ছে যে প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, প্রথম যে শব্দটুকু যে সেন্টেন্সটুকু থাকবে ওটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। আশা করি তোমরা কানেক্টরসের এই রুলস গুলো বুঝতে পেরেছো। এখন আমরা বোর্ড প্রশ্ন সমাধানের দিকে এগিয়ে যাব।